সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সচিবালয়ের এই ভবনটিতে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ৬টি মন্ত্রণালয়। অগ্নিকাণ্ডের এই ঘটনায় পুড়েছে অনেক গুরুত্বপূর্ণ নথিও। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আর সচিবালয়ের মতো সুরক্ষিত এই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই প্রশ্ন করছে, এটি কি নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা? এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও স্থানীয় সরকার ও রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, সচিবালয়ে আগুন এবং দুর্ঘটনা নাকি নাশকতা, এই প্রশ্নই কিন্তু এখন জনমনে ঘুরছে। কি বলবেন আপনি? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন। আপনি যখনই কোনো আগুন লাগানোর ঘটনা বা যে কোনো ঘটনা ঘটলে তো আপনি দুর্ঘটনা কিংবা নাশকতা দুইটা আপনার দৃষ্টি যাবে। তো এই বিষয়টার তো একটা তদন্ত হবে। ফায়ার সার্ভিস নিজের একটা তদন্ত করবে এবং একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো তারা তদন্ত করবেন। তদন্তের আগে বলা যাবে না, মানে নিশ্চিত করে বলা যাবে না এটা দুর্ঘটনা নাকি নাশকতা। আপনার সচিবালয়ে আগুনটা লেগেছিল মনে হয় গভীর রাতে। তখন তো সচিবালয়ে কারো অবস্থান করার কথা না। সচিবালয় সাধারণত ৫টায় ছুটি হওয়ার পরেও ২-৩ ঘন্টা ওভার কাজ করতে হয় অনেককে, তারা থাকেন এবং তারপরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তালা মেরে কর্মীরা চলে যান এবং তারপরে এটা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকে। মেইন গেট তালা মারা থাকে এবং সেখানে বাইরের কারো থাকার কথা না। সুতরাং এখানে খুব ভালো করে তদন্ত করতে হবে, একদম গভীরভাবে তদন্ত করতে হবে, তদন্ত করে এটা বের করতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ সচিবালয় হচ্ছে সরকারের প্রাণকেন্দ্র বা সরকারের হৃদপিণ্ড বলতে পারেন। তো সেখানে এই ধরনের ঘটনা, সেটা দুর্ঘটনাই হোক নাশকতা হোক, এটা ঘটলে এটা খুবই উদ্বেগজনক এবং খুবই সেন্সিটিভ একটা বিষয়। জনাব আবু আলম শহীদ খান, আপনি নিজে একজন সাবেক সচিব। আমরা জানি সচিবালয়ে কেপিআই স্থাপনা, সেই জায়গা থেকে কেপিআই স্থাপনাগুলোতে সাধারণত নিরাপত্তার জন্য কি কি ধরনের ব্যবস্থা থাকে? কেপিআই নিরাপত্তাটা হলো যে আপনার অনেক স্তর বিশিষ্ট নিরাপত্তা। আপনার তাদের তো প্রত্যেক মন্ত্রণালয়ের তো নিজস্ব সিস্টেম আছে। তারা তাদের ফাইলপত্র, তাদের অফিস কিভাবে নিরাপদ করবেন, তাদের যে যারা কাজ করেন তাদের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সেটা আছে। এরপরে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। তো সেখানে পোশাকধারী পুলিশ থাকে, আপনার সাদা পোশাকের পুলিশ থাকবে এবং সচিবালয়ে আপনার প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার লোক থাকে। দিনের বেলাও থাকে, রাতেও তারা থাকার কথা বা রাতে তাদেরকে গার্ড করার কথা। তো সুতরাং সব কিছুই থাকার কথা ছিল এবং সব কিছুই ছিল মনে হয়। তারপরে আগুন তো আগুন কখন লেগে যায়, কে লাগিয়ে দিবে, এগুলো নিয়ে তো অবশ্যই আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে, তদন্ত করতে হবে এবং তদন্তটা ঠিকমতো করতে হবে, দ্রুত করতে হবে। আমরা কিন্তু এর আগেও বড় বড় আগুনের ঘটনা ঘটেছে, তদন্ত কমিটি গঠিত হয়েছে, আমরা খুব বেশি রিপোর্ট পাইনি এবং খুব বেশি স্বচ্ছতার সাথে তদন্ত করা হয়নি। তো দেশে তখন রাজনৈতিক সরকার ছিল, কর্তৃত্ববাদী সরকার ছিল, বা যখন কোনো রাজনৈতিক সরকার থাকে তখন তদন্ত রিপোর্টগুলো আলোর মুখ দেখে না। এই ক্ষেত্রে যেটা নাগরিকদের যে উদ্বেগ, সেই উদ্বেগের কারণে এই ক্ষেত্রে যেটা বলা দরকার সেটা হলো যে আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক এবং তদন্তের মধ্য থেকে বেরিয়ে আসুক যে কি ঘটেছিল আসলে। ৭ নম্বর ভবনে আমরা জানি যে সরকারের গুরুত্বপূর্ণ ৬টি মন্ত্রণালয় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টার ষড়যন্ত্র বলে বিষয়টিকে আখ্যায়িত করছেন। দেখেন, আমি এই যে রেসপন্স করা বা রিয়াকশন করা, এটার ব্যাপারে পদ্ধতিগত ত্রুটি আছে আমাদের লোকজনের। পদ্ধতিগত ত্রুটিটা এরকম যে আমি তো বিশেষজ্ঞ নই। আমি যদি ওখানে থাকতাম, আমি সচিবালয়ে যেহেতু কাজ করেছি, আমার বিশেষজ্ঞ জ্ঞানটা নাই। এটা একেবারে ফায়ার সার্ভিসের কাছে আছে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে আছে যে তারা এটাকে ক্রাইম সিন হিসেবে ট্রিট করে তারা সেখানে যাবেন, দেখবেন কি হয়েছিল, কোথায় ঘটনা ঘটেছে, অন্য কিছুর আলামত পাওয়া যায় কিনা, নাশকতার আলামত পাওয়া যায় কিনা, এবং একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার আগেই এটা আগেও দেখেছি যে সরকার যারা থাকেন সরকারে তারা আগ বাড়িয়ে অনেক মন্তব্য করে ফেলেন, যে আগেই বলে দিলাম যে এটা একটা নাশকতা বা একটা ষড়যন্ত্র। আমার মনে হয় যে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে তারপরে আপনি পূর্ণ রিপোর্টটা পান, তারপরে আপনি মন্তব্য করেন বা আপনার রেসপন্সটা করেন। এত রিঅ্যাক্টিভ হওয়ার কোনো কারণ নেই। হলে হয় কি যে যারা তদন্ত করবেন তারা নিরপেক্ষভাবে তদন্ত করার সময় তাদের মাথায় আবার এটা ঘুরতে থাকবে। তো আমরা যখনই কোনো বিষয় নিয়ে কোনো কমেন্ট করি, কোনো রেসপন্স দেই অথবা রিয়াকশন করি, তো আমাদেরকে বুঝতে হবে যে এটাতে তদন্ত কাজে বাধা সৃষ্টি হতে পারে। তদন্তটা দ্রুত করেন, আপনি এফিশিয়েন্টলি তদন্ত করেন, এমন লোকদের দিয়ে তদন্ত করান যারা তদন্ত কাজটা ভালোভাবে বোঝে,
তাদেরকে দিয়ে তদন্ত করেন, সেটাই হলো আসল কাজ। আপনি বলছিলেন যে আমরা বিগত সময়ে বা এখনকার সময়ে এসে বিভিন্ন বিষয়ে আসলে মন্তব্য করে বসি, কিন্তু সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন নৌবাহিনীর সিনিয়র চিফ পিও আমিনুল ইসলাম। তিনি বলেন, শর্ট সার্কিট থেকে সাধারণত আগুন একাধিক স্থানে ছড়িয়ে পড়ে না। না, তিনি তার যে কোয়ালিফিকেশন সেটা তো আমি অবগত নই, বাট উনি নৌবাহিনীতে কাজ করেন, নিশ্চয়ই অগ্নি নির্বাপন সম্পর্কে তার ধারণা আছে। তো তিনিও এখন পর্যন্ত তিনি ধারণা থেকেই কথা বলেছেন, যে তিনি রিলেট করতে চাচ্ছেন যে শর্ট সার্কিটে আগুন লাগলে একসাথে 2-3 জায়গায় আগুন লাগবে না। সো আমাদের তো সচিবালয়ে কিন্তু সিসি ক্যামেরা, অতদিন ভিডিও ফুটেজ পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে। সুতরাং আমি মূলত নির্ভর করব ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের উপরে। তাদের যে যোগ্যতা আছে বা তাদের যে সক্ষমতা আছে সেটা অনেক বেশি। সুতরাং যারা আগুন নিয়ে কাজ করেন, অগ্নি নির্বাপন নিয়ে কাজ করেন, আগুনের নানানবিধ জিনিস নিয়ে কাজ করেন, তাদের কাছ থেকে শুনতে হবে। উনি ওনার ব্যক্তিগত মন্তব্য করেছেন, এটাও একটু আলোচনা করা দরকার যে আমাদের দেশে এখন ওই যে ম্যান অফ দ্য স্ট্রিট, আপনারা অনেক সময় জান না, এই যে রিকশাওয়ালা ভাই, আপনি কি মনে করেন আপনার চালের দামটা বাড়ছে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? তো এরকম উনি ম্যান অফ দ্য স্ট্রিট হিসেবে ওনার যা মতামত সেটা দিয়ে দেবেন। তা আমাদের যারা গণকর্মচারী, যারা কাজ করেন বা যারা সরকার চালান, তারা আর ম্যান অফ দ্য স্ট্রিটের মধ্যে একটা বড় ব্যবধান আছে। কারণ আপনি সরকার চালাচ্ছেন, সরকারের দায়িত্ব আপনার কাঁধে। সুতরাং আপনি কি বলবেন, কি মন্তব্য করবেন, কখন রেসপন্স করবেন, এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তেমনিভাবে যে কোনো গণকর্মচারী, এরা হলো কট অন দি ক্যামেরা বলতে পারেন। আপনি একটা ক্যামেরা নিয়ে সামনে গেলেন, এখন আমার দায়িত্ব কিনা এটা, আমি এই বিষয়ে কথা বলতে পারি কিনা, এই বিষয়ে সরকারের মুখপাত্র আমি কিনা, বা সরকারের পক্ষ থেকে কে কথা বলবেন, এগুলো নিয়ে আমাদের দেশে অনেক জটিলতা আছে এবং অনেক ঘটনা ঘটে, অনেক কিছুই ঘটে। কিন্তু আমরা এখান থেকে ধরেন আমাদেরকে শিখতে হবে যে কে কোন বিষয়ে কখন কথা বলবেন। ইতিমধ্যে দায়িত্বশীল জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে তদন্তের পর আসলে অগ্নিকাণ্ডের আসল ঘটনা জানানো যাবে। আর সেই জায়গা থেকে একটু জানতে চাই যে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট আমরা জানি যে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, তারপরেও সচিবালয়ের মতো সুরক্ষিত ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে 10 ঘন্টার বেশি সময় লেগেছে। তার কি কারণ হতে পারে? আপনি যে আমাদের যে উপদেষ্টা, স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, উনি যা বলছেন আমি এতক্ষণ এই কথাগুলো বলতাম, আমি কিন্তু ওটা জানতাম না। তার মানে আসলেই আমাদের তদন্ত কমিটি এবং বিশেষজ্ঞরা কি বলেন সেটার উপর নির্ভর করতে হবে। 20টি ইউনিট এবং এই আগুন নিভাতে 10 ঘন্টা লেগেছে। আমি মনে করি একজন তো মারাও গেছেন ট্রাক চাপা পড়ে, মানে ফায়ার সার্ভিসের ট্রাক চাপা পড়ে। আমি ফায়ার ফাইটার একজন, এবং ফায়ার ফাইটারে কিন্তু ফ্রন্ট লাইন কাজ করেন, একেবারে ফ্রন্ট, আগুনের মধ্যে কাজ করা এটা আমাদের পক্ষে সম্ভব না। সো আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি, এবং আমি খুবই দুঃখিত যে তার পরিবার পরিজন যেন এই শোকটা সহ্য করতে পারে। এখন এই প্রশ্নর উত্তরটা দেওয়াটা মানে কঠিন কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে তারা আন্তরিকতার সাথে কাজ করেছেন এবং তারা ফায়ারটা শেষ পর্যন্ত ডাউজ করতে পেরেছেন। 10 ঘন্টা সময় লাগতেই পারে, কারণ সচিবালয়ে আপনি যদি দেখেন সচিবালয়ে কি আছে, সচিবালয়ে অনেক ফাইলপত্র আছে, কম্পিউটার্স আছে, ইলেকট্রনিক্স অনেক জিনিসপত্র আছে, এয়ার কন্ডিশনার আছে, আপনার সচিবালয়ে কাঠের কাজ করা আছে, বিভিন্ন রুম সাজানো আছে। তো সে প্রত্যেকটা যদি আগুন লাগে তখন কিন্তু এই জিনিসগুলো খুবই দাহ্য, এবং এগুলোতে যে কোনো সময় এবং কালার করা আছে, পেইন্ট আছে। তো সেই পেইন্টগুলো নিশ্চয়ই ফায়ার নিরোধক পেইন্ট না, কারণ আমরা তো ওইভাবে তৈরি করি নাই। সে কারণে সময় লাগতে পারে। এবং এটা কিন্তু পুরাতন ভবন, আমাদের একটা নতুন ভবন আছে, এটা 7 নম্বর ভবনটা অনেক পুরাতন ভবন, অনেক পুরানো ব্যবস্থা। সুতরাং ওখানে ফায়ার আসলে, আগুন লাগলে যে অটোমেটিক যে ঝর্ণা চালু হয়ে যাওয়ার কথা, অটোমেটিক কিছু কাজ হয়ে যাওয়ার কথা, এগুলো ওখানে ছিল না, মানে আমি যখন কাজ করতাম তখন ছিল না। সে কারণেও সময় লাগতে পারে, এবং সেই কারণে আগুনের বিস্তৃত ঘটে। আপনি যখন গার্মেন্টসে আগুন লাগে, আমরা তো দেখি পুরা গার্মেন্টসটাই একেবারে পুড়তে 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 ছাই হয়ে যায়, একেবারে 1 তলা 2 তলা 3 তলা। এই কিছুদিন আগে গাজী টায়ার্সে আগুন লাগিয়েছিল না, কতদিন ধরে আগুনটা জ্বলেছে। তো সুতরাং আগুনের ধর্ম হচ্ছে যে যা কিছু দাহ্য পাবে এবং যখন অক্সিজেন সাপ্লাই পাবে তখনই, এবং বাতাস পাবে তখনই কিন্তু সে বিস্তৃত হতে থাকবে। আমার মনে হয় ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, আন্তরিকভাবে চেষ্টা করেছে, এবং আমাদের দেশে ফায়ার সার্ভিসের যারা কাজ করেন তারা কিন্তু খুব আন্তরিকভাবে কাজ করেন। যতটা ফায়ারের সময় তাদেরকে যতটা অ্যাক্টিভ দেখেছি, আমি দেখেছি যে তারা খুবই আন্তরিকতার সাথে কাজ করেন। এখানেও তারা সেটা করেছেন। আপনিও বিভিন্ন
অগ্নিকাণ্ডের উদাহরণ প্রসঙ্গ টেনে বলছিলেন, সেই জায়গা থেকে একটু জানতেই চাই, এই যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের দেশে ঘটছে, আমাদের মাঝে সচেতনতার কোনো ঘাটতি রয়েছে কিনা? অফকোর্স ঘাটতি আছে। কেন আপনি যদি কোনো বিল্ডিং তৈরি করেন, সেটাকে ফায়ার প্রোটেকশনের যে বিষয়গুলো, সেগুলো তো আপনাকে বিবেচনা করতে হবে। ফায়ার সার্ভিস থেকে কিন্তু প্রায় সময় অনেক বিষয়ে বলা হয়, এবং আপনি দেখবেন যে যেসব বিল্ডিং আছে সেসব বিল্ডিং থেকে, এটা তো দিনের বেলা ঘটলে তো মানুষ মারা যেত। সুতরাং ওইতে নামার জায়গা, যে এসকেপ রুট, সেটা ঠিকমতো আছে কিনা। আমি একটু আগে যেটা বললাম যে আপনার যে পানি, অটোমেটিক যে পানি চালু হওয়া, আগুন নেভানোর জন্য, যেখানে আগুন সেখানে পানি ঝরতে থাকে অটোমেটিক, সেটা আছে কিনা। আপনি বিল্ডিংটা ঠিকমতো তৈরি করছেন কিনা, আপনি সিঁড়িগুলা পরিষ্কার রাখছেন কিনা, আপনি পুরানো ফার্নিচার জমায়ে রাখছেন এবং বিভিন্ন জায়গায় রেখেছেন। এই যে বেলি রোডে যখন আগুনটা লাগলো, তখন আমরা জানলাম না যে সিঁড়িতে মানুষ নামতে পারলো না, কারণ সিঁড়িগুলোতে সব গ্যাস সিলিন্ডার রেখে দেওয়া হয়েছে। সুতরাং অবশ্যই আমাদের সচেতনতার ব্যাপার আছে। সচেতনতা খুবই ইম্পর্টেন্ট একটা এজেন্ডা। আপনি যদি সচেতন না থাকেন, সাধারণ বাড়িঘরে আগুন লাগে কিভাবে, আপনার চুলা থেকে আগুন লাগে। আপনি যখন রাতের কাজটা শেষ করলো একজন মানুষ, রান্না বান্না, তারপরে চুলাটা তো নিভিয়ে দিতে হবে, অথবা এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে ওখান থেকে কোনো স্ফুলিঙ্গ বের হয়ে আগুন না লাগে। তো মানুষের সচেতনতা খুবই ইম্পর্টেন্ট। অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আসলে আমরা কতটা শিক্ষা নিতে পারছি? আমরা শিক্ষা নিচ্ছি কিনা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা আসলে শিক্ষা নেই কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা আসলে যে যখন ঘটনাটা ঘটে তখন আমরা খুবই এটা নিয়ে আলোড়িত হই, অনেক আলাপ আলোচনা করি, এবং তারপরে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য তাদের কাছে যথেষ্ট লোকবল নেই। তারা মাঝে মধ্যে তো যান, বিভিন্ন বিল্ডিং তারা ভিজিট করেন, এবং তারা কিন্তু ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে তারা বলেন যে আপনাদের এইসব জায়গায় এই ঘাটতি আছে। যখন একটা বড় ঘটনা ঘটে তখন কিন্তু তারা এটা করেন। এবং যারা ভবনের মালিক বা যারা ধরেন সচিবালয়ে যারা কন্ট্রোল করেন, যারা চালান, সচিবালয় তো একটা পিডাব্লিউডির নিয়ন্ত্রণে আছে, তো বিভিন্ন সরকারি ভবনও তো পিডাব্লিউডির নিয়ন্ত্রণে আছে। তো সেই সব ভবনের যারা মালিকানা বা যাদের দায়িত্ব আছে, তারাও কিন্তু ফায়ার ডিপার্টমেন্টকে দেখে তাদের ফায়ার সার্ভিসের কী কী নিড আছে এটা জানতে পারেন এবং সেভাবে কাজ করতে পারেন। তো এটা তো আমরা করি না। আমরা আলোচনা করি, আলোড়িত হই, পরে আমরা আসলে ভুলে গিয়ে আবার আমরা পুরাতন মানে সব কিছু ওই যে ঈশ্বরের ইচ্ছা বা আল্লাহর ইচ্ছা থেকে যায়, সব কিছু ওনার কাছে হেফাজতে আছে। সুতরাং আপনি আপনার কাজটা ঠিকমতো করবেন না, এটাই হয়েছে। সুতরাং খুব একটা শিক্ষা নিয়েছি এমন না, শিক্ষা নেয়নি। তারপরে তো জনসচেতনতা সৃষ্টি করার জন্য অনেক কাজ করা হচ্ছে। আপনি এটা তো জানেন যে গ্যাস থেকে অনেক বাসায়, গ্যাস লিক থেকে অনেক বাসায় অনেক দুর্ঘটনা এখন অনেক ঘটনা ঘটেছে, অনেক মানুষ মারা গেছে। এখন বলা হচ্ছে তো বারবার যে গ্যাসের যেখানে গ্যাসটা সেখানে জানলাটা খুলে রাখেন, একবারে যে ঠাস করে আগুনটা দিবেন না। যদি গ্যাসের গন্ধ পান, গ্যাসের তো একটা গন্ধ আছে, যদি গন্ধটা পান তাহলে আপনি সচেতন হন, গ্যাসের চুলাটা তখন জ্বালাবেন না, আপনি সরে আসেন, এখানে চারিদিকে দরজা জানলা খুলে দেন। তো অনেক কিছু করা হচ্ছে। অবশ্যই জনসচেতনতা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং আমরা যদি জনসচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে অবশ্যই আমাদের যে আগুনের যে ধ্বংসযজ্ঞ সেটা থেকে নিশ্চয়ই মুক্ত হতে পারবো। জনাব আবু আলম শহীদ খান, আমরা বিগত সময়ে যেমনটি দেখেছি আমাদের রাজনীতির নির্বাচনে আমলাতন্ত্রের এক ধরনের প্রভাবের কথা শোনা যায়, এবং গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের পরও কিন্তু আমরা দেখেছি আমলারা বারবার আলোচনায় এসেছে। কখন আমরা শুনেছি সরকারকে অসহযোগিতার অভিযোগ, কখন আমরা শুনেছি যে আমলাদের মধ্যে এখনো স্বৈরাচারের দোসররা অবস্থান করছে। সে বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরতে চাই একটা বিরতির পর। দর্শক, দেশ সন্ধানের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের রাজনীতিতে আমলাতন্ত্রের প্রভাব, গণঅভ্যুত্থানের পর সরকারকে অসহযোগিতার অভিযোগ আমরা বারবার শুনেছি, এবং এমনটিও শোনা যায় যে আমলাদের মধ্যে এখনো ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা। কি বলবেন? প্রথমত হলো তো আমাদের দেশে একটা ট্যাগিং করার রাজনীতি হয়। মানে সেটা হলো যে আপনি যখন কোনো কিছু আপনার দায়িত্ব পালন করতে পারছেন না, বা আপনি কাউকে এখন ভিকটিম করতে হবে, আপনার দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা হলো বাঙালি জাতির সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। তো এখন আগে ট্যাগিং করা হতো, যখনই কোনো কিছু দেখতেন যে এটা নিশ্চয়ই জঙ্গিদের কাজ অথবা বিএনপি জামাতের কাজ, এরকম ট্যাগিং। বা আপনি যদি কোনো বিষয়ে কথা বলতেন, এটা বিএনপি জামাতের দোসর বা বিএনপি জামাতের এজেন্ট। এখনকার ট্যাগিংটা, নতুন ট্যাগিংটা হচ্ছে যে এটা স্বৈরাচারের দোসর। তো এটা আপনি যারা বলেন তারা কেন বলেন, কি কারণে বলেন, তারা এটা করতেই পারেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার আছে। বাট ধরেন গণকর্মচারীদের নিয়ে যদি আমরা আলোচনা করি, মানে আপনি যে আমলাতন্ত্রের কথা বলছেন সেটা তো গণকর্মচারী, এর মধ্যে বেসামরিক প্রশাসন আছে এবং সামরিক
কর্মচারীরাও আছেন। তো তারা যেহেতু ডে টু ডে রাষ্ট্রীয় অ্যাক্টিভিটিতে এখন তারা অনেক ইনভলভ, বাট নর্মাল গভর্নমেন্টের সময় ডে টু ডে রাষ্ট্রীয় অ্যাক্টিভিটিতে তারা থাকেন না। তো তখন আমরা গণকর্মচারীদের নিয়ে আলোচনা করি। আপনি যদি বাংলাদেশের 53-54 বছরের কথা চিন্তা করেন, এবং তারও আগে যে 23 বছর পাকিস্তানি শাসন ছিল, এই যে 75 থেকে 77 বছর বা 76-77 বছরের কথা চিন্তা করেন, তাহলে এই সময়কালে আমরা গণকর্মচারীদেরকে স্বাধীনভাবে কাজ করানোর বিষয়ে আমরা কোনো রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছতে পারিনি, এবং আমরা যারা ক্ষমতাসীন ছিলেন তারা কখনো এটা করেননি। তারা যেটা করেছেন, তারা গণকর্মচারীদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন দলীয় স্বার্থে, দলীয় কর্মী বানানোর চেষ্টা করেছেন। তো সেটা একেবারে পাকিস্তানের শুরু থেকে হয়েছে, সেটা বাংলাদেশের জন্মের পর থেকে হয়েছে, বাট কম বেশি। মানে গত 16 বছর বা 17 বছর আপনি বলতে পারেন যে এটা মাচ্ছান্নয় পর্যায়ে চলে গেছিলো। এখন সকল গণকর্মচারী দল করা শুরু করে দিল। সকল গণকর্মচারীদের বড় বড় মানে যারা একটা জায়গায় আছেন, একটা থানায় আছেন, দায়িত্ব পালন করছেন, যারা উপজেলায় দায়িত্ব পালন করছেন, তারা দেখা গেল তারা ওখানকার যে রাজনৈতিক নেতা বা যে দলীয় নেতা বা শাসক দলের নেতা, তার চেয়ে বেশি শাসক দল করা শুরু করলেন। তো এইভাবে আমরা গণকর্মচারীদের যেভাবে ব্যবহার করেছি, ব্যবহার করার কারণে গণকর্মচারীদের উপর জনগণের যে আস্থা থাকার কথা ছিল, সেই আস্থা বিশ্বাস থাকেনি। এখন আপনি একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে শুধু নির্বাচন কমিশন কাজ করে না। একটা ভালো নির্বাচন আমরা কেন করতে পারি না, আবার কেন কয়েকটা ভালো নির্বাচন করতে পেরেছি, সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বুঝবো যে আমাদের গণকর্মচারীদের কখন কিভাবে ব্যবহার করা হয়। তো ধরেন যে আমার তত্ত্বাবধায়ক সরকারের সময় তো কয়েকটি নির্বাচন হয়েছিল 91-96 জুন মাসে, এবং 2001 সালে 2008 সালে যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো নিয়ে মোটামুটি আমরা মনে করি, জনগণ মনে করে যে হ্যাঁ, নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দর হয়েছে, কিছু ত্রুটি বিচ্যুতি তো আছেই। তো সেখানে তো এই গণকর্মচারীরাই কাজ করছিল। তাহলে তারা কেন ভালো কাজ করতে পারলো? কারণ সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকার, তারা কোনো দলের সরকার ছিলেন না। তারা এটা নিশ্চিত করেছিলেন যে নির্বাচনটা অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, ভয়ভীতিহীন হবে, এবং মানুষ ভোট কেন্দ্রে আসতে পারবে, তাকে কোনো বাধা দেওয়া হবে না, এবং তারা ভোট দিয়ে একেবারে উইন ওয়ান পিস মানে সুস্থ শরীরে বাসায় ফিরতে পারবে। ভোট কেন্দ্রে ভোট গণনা হবে, ভোট গণনার পরে ওখানে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তো ভালো কাজ করলেন তারা। আবার যখন দলীয় সরকার থাকে, তখন তাদেরকে এমন ব্যবহার করা হয়, কিছু কিছু ব্যবহার করা, আর কিছু কিছু নিজে ব্যবহৃত হন তার স্বীয় স্বার্থে, তার দুর্নীতির স্বার্থে, অথবা তার প্রমোশনের জন্য কিছু একটা ওয়ার্ক করে। তাদেরকে আমরা কতটা চিহ্নিত করতে পারছি যারা সুবিধাভোগী দল? এটা তো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করতে পারবো না এরকম না। তো আপনি ইচ্ছা করলে চিহ্নিত করতে পারেন, কেন প্রত্যেকের তো ভিডিও রেকর্ডস আছে। তারা যখন কথা বলছেন, পার্টির মিটিংয়ে যে বড় বড় কথা বলছেন, আছে না? আপনারা তো দেখিয়েছেন, আপনাদের টিভিও দেখিয়েছে যে অমুক থানার ওসি সে বলতেছে এখন এই মার্কায় ভোট দিতে হবে, এই প্রার্থীকে জেতাতে হবে। তো আপনি তাদেরকে চিহ্নিত করতে পারেন, চিহ্নিত করা খুব কঠিন কাজ না। আর একটা জিনিস হলো যে কোনো ভালো কাজ, মানে এই গণকর্মচারীদের কাজটা কি? কাজটা একদম ডিফাইন। কাজটা হলো যে আপনি মানবাধিকার রক্ষার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আপনার গণতন্ত্র রক্ষার জন্য তারা সংবিধান বিধিবিধান অনুযায়ী কাজ করবেন। এর বাইরে তো কোনো কাজ নেই। তাদের কাজই হলো সংবিধান বিধিবিধান এবং আইন অনুযায়ী কাজ করা। এবং এটা এদের জন্ম কি এই 75 বছরে? আমি 75 বছরে একটা কথা বললাম, বাট আপনি এই গণকর্মচারী এটা তো 2000 বছর আগের কথা। চীনে প্রথম গণকর্মচারী নিয়োগ করা হলো, সেই সময় তাদের শাসন ছিল, ডাইনেস্টি ছিল, কিন্তু তারা দেখলো যে না, আমাদের যদি ভালোভাবে চালাতে চাই দেশ, আমাদের গণকর্মচারী লাগবে। 620 সালের দিকে, 10 সালের দিকে চীনে কিন্তু লিখিত পরীক্ষা চালু করা হয়েছিল গণকর্মচারী নিয়োগের জন্য। দেখেন চীন কত এগিয়েছিল। তারপরে আমরা 1858 সালে এই উপমহাদেশে ইংরেজরা একটা গণকর্মচারী ব্যবস্থা চালু করে। কিন্তু গণকর্মচারীর সংজ্ঞাকে আসলে আমরা কতটা জাস্টিফাই করতে পারছি আমাদের বাস্তবতায়? আমাদের বাস্তবতায় তাদেরকে তো, যখন তারা আইন মানে না, আইন অনুযায়ী কাজ করে না, যখন তারা দলের কাজ করে, যখন তারা দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়, যখন তারা বিধিবিধান লঙ্ঘন করে, যখন মানবাধিকার লঙ্ঘন করে, যখন নির্বাচন নষ্ট করে, তখন তো তাদেরকে আমরা গণকর্মচারী বলতেই পারি না, কারণ তারা গণকর্মচারীর সংজ্ঞাই তখন থাকেন না। বাট এই গণকর্মচারীদের গণকর্মচারী বানানো, এই যেহেতু উদাহরণ দিলাম, চীনে আপনার 610 সালে লিখিত পরীক্ষা, 1858 সালে আমাদের দেশে মেরিটোক্রেসি, লিখিত পরীক্ষা ভাইবা দিয়ে দিয়ে গণকর্মচারী নিয়োগ এখনও করা হয়। তো এখন তাদের যে নিয়োগ পদ্ধতি আছে, এটা কম্পিটিটিভ মেরিটোক্রেসি, সোজা কথা। মেধাবী মানুষদের কাজে লাগাতে হবে, এবং তারা জনগণের কল্যাণে সংবিধান, আইন, বিধিবিধান অনুযায়ী কাজ করবেন। তো সেইটা করানোর দায়িত্ব তো যারা সরকার পরিচালনা করবেন তাদের। এখন সরকার পরিচালক যখন তাদেরকে অন্য কাজে ব্যবহার করবেন,
তাদেরকে নিজের স্বার্থে ব্যবহার করবেন, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন, দলের স্বার্থে ব্যবহার করবেন, তখন তো তারা কন্ট্রোলে থাকবে আর না। সেখানে প্রশ্ন আসে আবু আলম শহীদ খান, বিগত ১.৫ দশকে আমরা যেমন ফ্যাসিবাদী অপশাসন দেখেছি, দুর্নীতি দুঃশাসন দেখেছি, সেই দায় আমরা এড়াতে পারি কিনা? না, এড়াতে পারবে না। পারবে না এই জন্য যে একদম পরিষ্কার উত্তর, এই দায় এড়াতে পারবে না। কারণ আপনি যখন দোষর হয়ে কাজ করবেন তখন তো আপনারও দায় আছে। ধরেন একজন মন্ত্রী কথা যদি আমরা বলি যে একজন মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত, ইভেন প্রধানমন্ত্রী এই কাজটি করেছেন, তিনি এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, তো সেখানে তো আমলাদের কাজ ছিল, আপনিও ছিলেন। আপনি ভাগ পেয়েছেন কিনা আমরা জানি না, বাট এটা তদন্ত করতে হবে এবং আপনার দায় নিতে হবে। যতটুকু দায় যার, তাদের কিন্তু সেই দায়টা নিতে হবে। আপনি একটা পুলিশ বাহিনীকে যখন অর্ডার করা হলো যে আপনি গুলি করেন, আপনি গুলি করবেন কিনা এটা তো আপনার বিবেচনা করতে হবে। যদিও আমাদের পুলিশ বাহিনীতে একটা সংস্কার প্রস্তাব আসছে যে পুলিশ বাহিনী কোনো সময় ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধান ছাড়া কোনো সময় গুলি টুলি করতে পারতো না আগে, মানে ৭৯ সালের আগে। তা আমরা তো ৭৯ সালের পর থেকে অনেক পরিবর্তন করেছি। পরিবর্তন করার কারণে পুলিশের যে ক্ষমতায়ন করেছি, তাদের অনেক বেশি ক্ষমতায়িত করেছি, তাদের কাছে অনেক বেশি অস্ত্রশস্ত্র দিয়েছি, এবং যার কারণে পুলিশ বাহিনীর ব্যাপারে একটা জনমনে একটা এত বিক্ষোভ। আপনি চিন্তা করেন ২০০ বছরের একটা পুরানা বাহিনী, এর আগে তো কখনো, এর আগে তো দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এমনকি মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে কি থানা লুট হয়েছে নাকি? একটা থানাও লুট হয়নি। মুক্তিযুদ্ধ যখন ১৬ ডিসেম্বর যখন সারেন্ডার করলো, কোনো কিছু ঘটেনি, এরকম কিছু ঘটনা, ২-১টা ঘটনা করতে পারে। আপনি এখানে যে 80% থানা লোকজন হামলা করলো, লুট হয়ে গেল, এখানে জনমানুষের ক্ষোভের সাথে দুষ্কৃতিকারীরাও এই সুযোগটা নিয়েছে। এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি, জনগণ অস্ত্র লুট করেনি, যারা আন্দোলন করেছে তারা অস্ত্র লুট করেনি। অস্ত্র লুটেরার একটা আলাদা দল ছিল এবং তারা এখন অস্ত্রগুলো ফেরতও দেয়নি। আপনার 30% অস্ত্র এখন তাদের কাছে, ৩,০০০-এর বেশি মারণাস্ত্রও তাদের কাছে। তো এই যে আমি যখন গণকর্মচারী হিসেবে আমার দায়িত্বটা ঠিকমতো পালন করব না, সংবিধানটা মেনে চলবো না, আমি আইন কানুন মেনে চলবো না, ইয়েস আমরা অনেক চাপের মুখে কাজ করি, এটাও আমাদের গণকর্মচারীদেরকে ওই সাইডটাও বুঝতে হবে যে আপনি কতটা চাপের মুখে আছেন। একজন মিডল ক্লাস থেকে যিনি আসছেন, মধ্যবিত্ত পরিবারের, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষটি যখন চাকরি করেন, তখন তার উপরে তার পরিবার, তার বাবা মা, তার বোনের বিয়ে, তার ভাইয়ের চিকিৎসা অথবা তার ভাইয়ের লেখাপড়া, অনেক কিছু ডিপেন্ড করে। উনি পুরো চাকরিটাকে বাজি রেখে তো অনেক বড় দায়িত্ব পালন করবেন না। মূল দায়িত্ব যারা দেশ পরিচালনা করবেন, যারা সরকার গঠন করেছেন, যারা সরকারের দায়িত্ব নিয়েছেন, সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পরে তো তাদেরকে এমনভাবে কাজ করাবেন যে কাজটা জনগণের স্বার্থে লাগবে, জনগণের কল্যাণে কাজটা হবে, দেশের উন্নয়নের কাজে লাগাবেন। তো সেটা যদি আপনি না করেন, তো দুই পক্ষ, কিছু মানুষ তো দুষ্ট আছে এ ব্যাপারে নিঃসন্দেহ, কিছু মানুষ নিজের স্বার্থের জন্য এই দোষর হয়ে যায়, তাদেরকে আপনি খুঁজে বের করেন। বাট এটা তো আমাদের ১৯ লক্ষ গণকর্মচারীর মধ্যে কতজন, আপনি সেটা তো নেতৃত্ব পর্যায়ে, এবং নেতৃত্ব পর্যায়ের দোষ বেশি। যেমন রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ে দোষ বেশি, রাজনৈতিক কর্মীর তো কোনো দোষ নেই। রাজনৈতিক নেতারা এই কাজটা করেন, খারাপ কাজগুলো করেন, দুর্বৃত্ত পোষণ করেন, দুর্বৃত্তদের পার্টির নেতৃত্বে আনেন, এবং আমাদের ব্যুরোক্রেসি তো, আমাদের পুলিশও, আমাদের যেখানেই আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা নেতৃত্ব দেন, তারাই তো এই দুষ্টমিগুলো করেন বা তারাই অসৎ একটা ভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রেখে যেতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, যে কোটা নিয়ে আমরা এত আন্দোলন দেখলাম এবং কোটা আন্দোলনে কিন্তু একটা সময় গণ অভ্যুত্থান ঘটালো, সেখানে উপসচিব থেকে পদোন্নতিতে 50% কোটা, এই বিষয়ে আপনার মতামত জানবো। এবং নিয়োগ বদলি পদোন্নতি নিয়েও তো আমরা নানা অভিযোগ বিভিন্ন সময়ে শুনে এসেছে, সে বিষয়গুলো আলোচনা আনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় মুখোমুখি হয়েছেন আবু আলম শহীদ খান। ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যে কোটা নিয়ে আমরা এত আন্দোলন দেখলাম, সেখানে উপসচিব থেকে পদোন্নতিতে 50% কোটা, বিভিন্ন সময় তো আমরা এই অভিযোগগুলো শুনি, নিয়োগ বদলি পদোন্নতিতে নানা অনিয়ম, কি বলবেন? প্রথমত হচ্ছে আমাদের যে নিয়োগ, গণকর্মচারীদের নিয়োগের ব্যাপারটা একদম স্বচ্ছ পরিষ্কার থাকতে হবে। যে আমরা তো এই গণকর্মচারীরা মেরিটোক্রেসির ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োজিত হবেন, কারণ তখন তো দক্ষতা নেই, তখন তো ধরেন আপনার কাজের কোনো অভিজ্ঞতা নেই, সেটা মূল্যায়ন হচ্ছে না। আপনি ফ্রেশ গ্রাজুয়েট, আপনি পরীক্ষা দিবেন, সেই পরীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষরা তারাই নিয়োগ প্রাপ্ত হবেন, এটা হলো প্রত্যাশিত। এবং নিয়োগ নিয়ে নানান কথাবার্তা আছে, যেটা আপনিও বললেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, প্রশ্নপত্র বিক্রি হয়, আপনি ভাইভাতে কাউকে ফেভার করার জন্য 200-র মধ্যে 190 দিয়ে দিলেন, হ্যাঁ, কারো চেহারা দেখে আপনি তাকে ভাইভা বোর্ড থেকে এমন করলেন যে সে ফেল করলো ভাইভাতে। কেন? এই নিয়োগ পরীক্ষাগুলোতে আপনাকে প্রত্যেক সাবজেক্টেই পাশ করতে হবে,
45% ইজ দ্য ফার্স্ট মার্ক। তো আপনি 45-এর নিচে কোনো সাবজেক্টে পেলে ইউ আর আউট। তো আমাদের সিস্টেম আছে, ভালো সিস্টেম আছে, কিন্তু সেখানে আমাদেরকে স্বচ্ছতা আনতে হবে, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায্যতা, ন্যায় বিচার করতে হবে। যে পাবলিক সার্ভিস কমিশন তো একটা কমিশন, তো তারা ওখানে ন্যায় বিচার করবেন। এরপরে আসলো পদায়ন। পদায়নটাও আপনি ওইভাবে করবেন, আপনি পদায়ন যারা পদায়ন বিবেচনা করেন তারা পদায়ন করবেন। প্রথম দিকের পদায়নে খুব বেশি তখন হয় না, বাট কিছু তদবির হয়, কিছু মানে থাকেন যারা পরিচিত আত্মীয় স্বজন, তাদেরকে আপনি ভালো পদায়ন করলেন। যেমন ধরেন যে আপনার 100 জন অ্যাডমিন ক্যাডারে আসলো, 99 নম্বর যে আছেন তাকে আপনি ঢাকায় পদায়ন করে দিলেন, আর যিনি 1 নম্বর আছেন তাকে দিলেন রাঙ্গামাটি বা সাতক্ষীরা। তো এটা তো ন্যায্যতা হলো না। তো পদায়নের ক্ষেত্রে আপনি মেরিট লিস্টটা ফলো করতে পারেন, অথবা তার প্রেফারেন্সটা নিতে পারেন, নিয়ে তারপরে তার 3টা প্রেফারেন্সের মধ্যে কোনটাতে পাঠানো যায় সেটা করতে পারেন। এটা নিয়ে আরও বিশদ আলোচনা করতে যায়, আর যেহেতু আমাদের সময় কম আমি জাস্ট টাচ করে যাচ্ছি। এরপরে পদোন্নতি হবে তো মেধা তালিকা এবং মেধা, যোগ্যতা এবং তার দক্ষতার উপরে তিনি যে কাজ করলেন সেটার যে মূল্যায়ন, সেই মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি হবে। সুতরাং আপনি মেধা দক্ষতা যাচাই করে পদোন্নতি দিবেন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো সেইখানে যে এই যে কোটার কথা যদি আসি, যেটা ইম্পর্টেন্ট, যেটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, প্রথম হলো রাষ্ট্রপতির একটা 10% কোটা আছে। এই কোটা রাখার একটা মূল কারণ ছিল যে অনেক সময় মেধাবী লোকদেরকে আপনার গণকর্মচারী হিসেবে বা রাষ্ট্রের কাজে লাগতে পারে। একজন সায়েন্টিস্ট, ধরেন অ্যাটমিক সায়েন্টিস্ট আমাদের খুব অভাব আছে, তো তাকে আপনি এই যে আণবিক শক্তি কমিশনে কাজ করেন, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, 59 বছরে তিনি বিদায় নেবেন, বাট তার যে অভিজ্ঞতা যোগ্যতা আছে তাতে আরও 2-4 বছর বা 2 বছর 3 বছর 5 বছর তাকে কাজে লাগানো যেতে পারে, তখন আপনি তাকে বিবেচনা করবেন। একজন ম্যাথসের টিচার, আমাদের টিচারের স্বল্পতা আছে, ইংরেজি টিচারের স্বল্পতা আছে, মানে এরকম অনেক জায়গা আছে যেখানে আপনার স্বল্পতা আছে, সেখানে ব্যবহার করবেন। কিন্তু কি দেখা গেল, এই 10% কোটাতে আপনি রাজনৈতিক বিবেচনায়, আত্মীয়করণের বিবেচনায়, আত্মীয় বন্ধু বান্ধব, মানে এটা একটা মানে লুটের ভাগ বন্টনের মতো আপনি করলেন। সো এই কোটা তাহলে রাখার দরকার নেই, আর রাখতে হলে আপনাকে স্পেসিফিক করে দিতে হবে কখন কোটাটা ব্যবহার হবে, কার জন্য ব্যবহার হবে, এবং এটা পরিষ্কার থাকতে হবে। এখন আসি ওই 10%-এর পরে যে 100%, ওই 10% কিন্তু আলাদা। আপনার 2000 পদ যদি থাকে, তো 10% মানে 200 পদ, খুব বেশি, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। তাইলে আপনি তার বাইরে যে 1800 পদ আছে, তখন আপনি ওখানে কোটা এটা চালু হলো কেন? এটা চালু হলো যে এক সময় বাংলাদেশে আমরা সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা বাড়িয়ে দিলাম, 26টা ক্যাডার করে ফেললাম, যেটা আগে ছিল না। পাকিস্তানের কথা বললাম, মিত্ররাষ্ট্র বা ভারতে আপনি যদি তাকান, সেখানে ক্যাডার সার্ভিসে বা সিভিল সার্ভিসে এই 6টা 7টা 8টা মূল ক্যাডার আছে, যারা সেন্ট্রাল সার্ভিসে কাজ করে, যারা প্রভিন্সিয়াল সার্ভিসে কাজ করে। তো আমরা ওখানে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে ওদের কাছ থেকে অনেক দাবি দেওয়া আসতে লাগলো। তখন দাবি দেওয়ার কারণে আমরা একবার সিনিয়র সার্ভিসেস পুল করলাম। পরে দেখা গেল সিনিয়র সার্ভিস পুলের বিষয়ে অনেক ক্ষোভ দুঃখ বেদনা আছে, তখন ওইটা আবার 89-এ আমরা বাতিল করে দিলাম। তখন ঠিক করা হলো, এবং এটা উচ্চ আদালতে কিন্তু গিয়েছিল, একদম সর্বোচ্চ আদালতে, যে ঠিক আছে 75% 25% হবে। এটা একটা মীমাংসিত বিষয়। এখন মীমাংসিত বিষয় বলার মধ্যে দিয়ে আমি এটা বলছি না এটা একেবারে চূড়ান্ত মীমাংসিত, কারণ যে কোনো মীমাংসিত বিষয় নিয়ে আপনি আলাপ আলোচনা করতে পারেন অংশীজনের সাথে। তবে যেহেতু এটা হাইয়েস্ট কোর্ট থেকে মীমাংসিত, তাহলে হাইয়েস্ট কোর্টে আবার আমাদেরকে যেতে হবে, সেটাই নিয়ম হওয়া উচিত। এখন সংস্কার কমিশনের একজন চেয়ারম্যান বা সংস্কার কমিশন কিভাবে আলোচনা করেছে আমি জানি না, হঠাৎ বলে ফেললেন যে 50-50 কটা হবে। স্বাভাবিকভাবে একটা মীমাংসিত বিষয় যখন আপনি তুলে ধরবেন এবং সেটা চেঞ্জ করার চেষ্টা করবেন, তাহলে তো বিভিন্ন ক্যাডার থেকে এই মনোভাবটা আসবেই, ক্ষোভ দুঃখ প্রকাশ করবেন তারা। আবার বললেন যে উপসচিব পদে পরীক্ষা দিতে হবে। পৃথিবীর কোথাও যেখানে এই যে উপসচিব আছে, মানে ধরেন আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই পদে তো কোনোদিন পরীক্ষা দেয়নি। যিনি আমাদের সংস্কার কমিশনের চেয়ারম্যান, তিনিও তো সচিব হয়েছিলেন, তিনিও তো কখনো উপসচিব পদে পরীক্ষা দেননি। আমিও সচিব হয়েছিলাম, আমি তো উপসচিব পদে কোনো পরীক্ষা দেয়নি। কেন? উপসচিব একটা পদোন্নতির পদ, এটা ফ্রেশ পদ না যেখানে আপনি পরীক্ষা নিয়ে নিয়োগ দিবেন। তো এটা গেল। তো আপনি তার চেয়ে বড় কথা যে এখন সংস্কার কমিশন কি নিয়ে কাজ করবে, যে কোনো সংস্কার কমিশন, এটা মানে সাধারণ মতামত দিচ্ছি যে সব সংস্কার কমিশনের এখন লক্ষ্য হওয়া উচিত, প্রায়োরিটি ফিক্স করতে হবে। সংস্কার তো 1000টা আপনি প্রস্তাব করতে পারেন। সেখানে আপনার কাছে আমার প্রশ্ন যে জনপ্রশাসনের সংস্কারের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলোতে অগ্রাধিকার দেওয়া উচিত? মানে আমি সব সংস্কার কমিশনের কথা বলছি, এবং জনপ্রশাসন স্পেশাল, কারণ আমরা তো একটা নির্বাচিত সরকার চাই। মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজটা হচ্ছে, এবং অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা
নোবেল লরেট কিন্তু একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন। তার মানে আমরা গত 14, 18, 24 নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা, এবং ওখান থেকেই কিন্তু ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদ যেটাই বলি সেই শাসনের উদ্ভব হয়েছে, একটা ভালো নির্বাচন হয়নি। তো আমাদের এখন মূল লক্ষ্য হলো একটা ভালো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, এবং এই জন্যই আমাদের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, বা নির্বাচন কমিশনের যা আইন আছে, এনাফ আইন আছে, তারপরেও যদি আরও কিছু ওনাদেরকে করতে হয় সেটা করবেন। এখন নির্বাচনটা কারা করে? নির্বাচন করে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি সরাসরি, এবং সেনাবাহিনীকেও ডিপোর্ট করা হয়। তো তার মানে এই যে নির্বাচনগুলো নষ্ট হয়েছে, একটু আগেই তো আমরা আলোচনা করলাম, নির্বাচনগুলো নষ্ট হয়েছে তো তাদের আইন না মানার কারণে। তারা ভয়ে করেন বা চাপের মুখে করেন, তারা এটা করেছেন, আইন মানেন নাই, বিধি মানেন নাই। তো আপনি গণকর্মচারী হিসেবে যে দায়িত্বটা নিরপেক্ষতার সাথে পালন করার কথা সেটা করেন। সুতরাং সেখানে নেতৃত্ব পর্যায়ে সংস্কার করতে হবে, এটাই হলো মূল সংস্কার। এই 50-50 উপসচিব পদে পরীক্ষা, এইটা জনপ্রশাসন সংস্কারের কমিটির এখনকার ইস্যু হওয়া উচিত ছিল না, এবং এটা করে তো তারা বর্তমান সরকারকে একটা বিব্রত করেছেন, কারণ এই ইস্যু তো সামনে আসার কথা না। সেরকমভাবে অন্যান্য সংস্কার কমিশনও তাদের মাথায় অনেক সংস্কারের আইডিয়া থাকতে পারে, তারা সেটা লিপিবদ্ধ করতে পারেন, অংশীজনের সাথে আলাপ করতে পারেন। রাজনৈতিক দলগুলোর সাথে তো সরকার আলাপই করবে, এটা তো পরিষ্কার, 3 মাস একটা সময় মেয়াদে আছে। সুতরাং তারা অনেক সংস্কারের প্রস্তাব করতে পারেন, কিন্তু মূল টার্গেট বা প্রায়োরিটি হবে নির্বাচনের সাথে সংযুক্ত যে সমস্ত সংস্কার করা জরুরি সেই সব সংস্কারগুলোতে হাত দেওয়া। বিগত 3টে নির্বাচনের পর আসলে পুরো নির্বাচন ব্যবস্থায় বলা হয়ে থাকে যে ধসে গেছে। একটা গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আসলে কোন কোন জায়গায় আসলে মূলত আসলে সংস্কার প্রয়োজন? একটা মানে আপনি যে নির্বাচনগুলো ধসে গেছে, কারণ কি? দলীয় সরকার ছিল, কিন্তু 8 সালে তো একটা ভালো নির্বাচন হয়েছে, 1 সালে হয়েছে, 96 সালে হয়েছে, 91 সালে হয়েছে। তার মানে সরকার যারা ক্ষমতায় থাকবেন তারা গড, একদম জিওডি, গভর্নমেন্ট অফ দ্য ডে, মানে ওই গড না, গভর্নমেন্ট অফ দ্য ডে। গভর্নমেন্ট অফ দ্য ডে যদি এই ভালো নির্বাচন করতে না চায়, কেউ কেউ কোনো লোকই ভালো নির্বাচন করতে পারবে না। প্রথম শর্ত গভর্নমেন্ট অফ দ্য ডে। দ্বিতীয় শর্ত হলো যে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আনা। রাজনৈতিক দলগুলো যদি এমন ক্যান্ডিডেট দেয় যাদের কাছে কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তারা ভোট কেন্দ্র দখল করার চিন্তা করে যদি ক্যান্ডিডেট দেয়, সেখানে তো ওনারা ডিস্টার্ব করবেন। সুতরাং ওই জায়গায় রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করতে হবে, সংস্কার আনতে হবে, যাতে যারা ভালো ক্যান্ডিডেট দেন। থার্ডটা হলো যে যারা নির্বাচনের সাথে সংযুক্ত থাকবেন, প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ, গণকর্মচারী অধিকাংশ, 80%, কিছু প্রাইভেট সেক্টর থেকে আনা হয়। তাদের মধ্যে তাদেরকে নেতৃত্ব যারা দিবেন, ধরেন যে বাংলাদেশ সচিবালয় যদি নেতৃত্ব দেয় ক্যাবিনেট সেক্রেটারি, পুলিশকে যদি আইজিপি সাহেব নেতৃত্ব দেন, বিজিবিকে যদি বিজিবির যিনি প্রধান তিনি নেতৃত্ব দেন, এবং সেনাবাহিনী যখন যাবে সেনাবাহিনী প্রধান নেতৃত্বের দায়িত্বে থাকবেন, তারা নেতৃত্ব দিবেন তাদের বাহিনীকে এবং তাদের লোকজনকে, গণকর্মচারীদের, যে এই নির্বাচনে আপনি সংবিধান, বিধিবিধান, নির্বাচনী আইনের বাইরে কোনো কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি কেউ করেন, এখন নির্বাচন তো একটু সময় ধরে চলে, মনে করেন 21 দিন বা 40 দিন ধরে নির্বাচন হবে, 35 দিন ধরে নানান কাজ হবে, সেই সময়ই আপনাকে অ্যাকশনে থাকতে হবে। সেই সময় কেউ যেন টাকা পয়সা বিতরণ করতে পারে না, সেই সময় যেন কালো টাকা নিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের বাসা যেতে না পারে, সেই সময় যেন গুন্ডাগিরি করতে না পারে। সেখানে আমার আপনার কাছে শেষ প্রশ্ন, আবু আলম শহীদ খান, রাজনীতিতে সংস্কার না হলে কোনো ক্ষেত্রেই কি সংস্কার আদৌ সম্ভব? না, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বাট আপনার এই সংস্কারটা সব ক্ষেত্রেই করতে হবে। ধরেন আপনার সাথে যদি আমি ডেভিলস অ্যাডভোকেট হই, আমাদের রাজনৈতিক দলগুলো খুব ভালো সংস্কার করলাম, কিন্তু গণকর্মচারীরা তো ভালো হলো না, নির্বাচন কমিশন ভালো হলো না। কিছুদিন আগেও কিন্তু আমলারা অভিযোগ করেছে যে রাজনীতি আমলাদের নিয়ন্ত্রণ করেছে বিগত সময়ে। না, ওইটা কেউ কেউ বলেন, রাজনীতি আমলারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিছু কিছু আমলা হয়তো সুযোগ নেয়, বাট আমলারা কখনই নিয়ন্ত্রণ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এটা কোনো গভর্নমেন্টের সময় আমলারা এত শক্তিশালী ছিল না, বা গণকর্মচারীরা এত শক্তিশালী ছিল না যে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে। রাজনীতিবিদদের অনেক দুর্বলতা থাকে, সেটার সুযোগ নিতে পারে কোনো কোনো আমলা। এবং রাজনীতিবিদরা যখন আইনের বাইরে, সংবিধানের বাইরে, বিধিবিধানের বাইরে কাজ করতে যান, তখন ওই যে এটা খাতির হয়ে যায়, তখন আপনিও কিছু পান, আমিও কিছু পাই, এরকম ঘটতে পারে। বাট রাজনীতি আমলারা নিয়ন্ত্রণ করতে পারবে এটা না, এটা রাজনীতির বাইরে। আপনি আমলা গোষ্ঠী বা এই যে গণকর্মচারী তৈরির কারণে তো হলো যে সরকার ক্ষমতা থাকবে, সেই সরকার যেন তাদের মাধ্যমে বিধিবিধান, সংবিধান অনুযায়ী কাজটা করাতে পারে। এই জন্য তো আমলা তৈরি করেছে। আমলা তো ইচ্ছে করলে রাজনৈতিক দলের কর্মীরাই তো বিভিন্ন জায়গায় বসে পড়তে পারতো,
যে রাজনৈতিক দল ক্ষমতা যাবে তাদের দল থেকে আপনি তৃণমূল পর্যায়ে তাদের লোকজন আছে না, তারা ওসি ডিসি ইউনো ডিডি এগ্রিকালচার সব কিছু তো তারা হতে পারতো, কেন হয় না? পৃথিবীর কোথাও হয় না। এই যে 2000 বছর আগে রোমে, চীনে, সেখানে আসলে আমাদের মানসিকতার একটা সংস্কার দরকার, রাজনীতির সংস্কারও দরকার। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আলম শহীদ খান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।